12 অক্টোবর 1972 উরুগুয়ে থেকে একটি প্লেন টেক অফ করে, যার গন্তব্য ছিল চিলির রাজধানী সেন্টিয়াগো, যার মধ্যে ছিল রাগবি টিমের কিছু প্লেয়ার্স এবং তাদের ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বার্স। মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাদের গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও তাদের ভাগ্যে লেখা ছিল কিছু অন্য কথা। অন্ধকার, হাড় কাঁপানো ঠান্ডা, খাবার নেই, সাহায্যের কোনো আশা নেই। মৃত্যুর সামনে দাঁড়িয়ে তারা এমন এক সিদ্ধান্ত নেয় যা শুনলে আপনিও চমকে উঠবেন। এটি কোনো সিনেমার কাহিনী নয়, এটি বাস্তব। ফ্লাইট 571-এ সেদিন কি ঘটেছিল, কীভাবেই এই মানুষগুলো 72 দিন পর্যন্ত মৃত্যুর সাথে লড়াই করেছিল এবং কিভাবেই তারা এই অসম্ভবকে সম্ভব করেছিল, আসুন বোঝার চেষ্টা করি আজকের ভিডিওতে। প্লেনটিতে মোট 45 প্যাসেঞ্জার ছিল এবং একজন পাইলট ও একজন কো পাইলট ছিল। উরুগুয়ে থেকে সেন্টিয়াগো যেতে সময় লাগতো মাত্র 3 ঘন্টা, তো এটি তেমন কোনো লং জার্নি ছিল না। কিন্তু রাস্তায় ছিল এন্ডিস মাউন্টেন রেঞ্জ। হিমালয় পর্বতের পর পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়গুলো এই এন্ডিস মাউন্টেনে রয়েছে এবং তারা যে ফ্লাইট করে যাচ্ছিল সেটি ছিল ফেয়ারচাইল্ড FH-2270। এটি একটি মিলিটারি প্লেন ছিল। প্লেনটি যে কন্ট্রোল করছিল তার নাম ছিল ফেরাডাস এবং তার কাছে 5117 আওয়ার্সের এক্সপিরিয়েন্স ছিল। অন্যদিকে যে কো পাইলট ছিল তার নাম ছিল লেগোরারা, সে একজন ট্রেনি ছিল এবং যে ফেরাডাস সে এই লেগোরারাকে ট্রেন করছিল। 12 অক্টোবর সেদিন সকালে প্লেনটি উরুগুয়ে থেকে টেক অফ করে, কিন্তু কিছু সময় পর এই পাহাড়ে একটি বড় সড়ো ঝড় হয়, যার কারণে প্লেন সামনে কন্টিনিউ করতে পারে না। এজন্য পাইলট প্লেনটিকে এক রাতের জন্য আর্জেন্টিনার মেন্ডোজা শহরে ল্যান্ড করান। সেই রাতে তারা প্লেন থেকে নেমে কিছু কেনাকাটা করে, একই সাথে তারা কিছু ওয়াইনের বোতল কিনে। কিন্তু তাদের কোনো আইডিয়াই ছিল না যে পরবর্তীতে এই ওয়াইনের এক এক ফোঁটা তাদের জীবন বাঁচানোর কাজে লাগবে। পরের দিন অর্থাৎ 13 অক্টোবর বেলা 2:18 প্লেনটি আবার টেক অফ করে। টেক অফ করার কিছু সময় পর কো পাইলট প্লেনের রেডিওর সাথে সেন্টিয়াগোর এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে কানেক্ট করে এবং তাকে ইনফর্ম করে যে আমরা সেন্টিয়াগোর কাছাকাছি পৌঁছে গেছি এবং আমাদের ল্যান্ড করার পারমিশন দিন। কন্ট্রোলার কো পাইলটের এই কথা শোনার পর পারমিশন দিয়ে দেয় এবং প্লেনের হাইট 10,000 ফিটে নিয়ে আসতে বলে। কো পাইলটের নেওয়া এই ডিসিশন প্লেনে থাকা 45 প্যাসেঞ্জারের জীবন সম্পূর্ণভাবে বিপদে ফেলে দেয়। অ্যাকচুয়ালি কো পাইলট যে ছিল সে প্লেনের পজিশন মিস ক্যালকুলেট করে ফেলে। তারা এখনও অ্যান্ডিস মাউন্টেনেই ছিল, কিন্তু কো পাইলটের মনে হয়েছে যে তারা চিলি পৌঁছে গেছে এবং মেন পাইলটও এই জিনিসটা নোটিস করতে পারে না, কারণ চারদিকে তেমন পরিষ্কার ছিল না। তারা এমন স্থানে প্লেনের হাইট কম করছিল যেখানে পাহাড়ের হাইট অনেক বেশি ছিল। প্লেনটি এমন একটি স্থানে গিয়ে পৌঁছায় যেখানে হাওয়ার গতি অনেক বেশি ছিল এবং হঠাৎই একটি ভয়াবহ টার্বুলেন্স হয় এবং প্লেন এদিক ওদিক ধুলতে থাকে। একই সাথে প্লেনের ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। কেউ বুঝতেই পারছিল না যে আসলে কি হচ্ছে। হঠাৎ আশপাশ যখন পরিষ্কার হয় তখন পাইলট রিয়ালাইজ করে যে সামনে একটি বড় পাহাড় আছে এবং সে সাথে সাথে প্লেনটিকে উপরের দিকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আনফর্চুনেটলি অনেক দেরি হয়ে গিয়েছিল। প্লেনের লেফট উইং একটি পাহাড়ের সাথে লেগে ভেঙে যায় এবং কিছু সময় পর প্লেনের রাইট উইংয়েও অন্য একটি পাহাড়ের সাথে লেগে ভেঙে যায় এবং শুধু প্লেনের ফ্রন্ট পার্টটায় 350 কিলোমিটার পার আওয়ার স্পিডে নিচে নামতে থাকে এবং 700 মিটার নিচে এসে একটি লাস্ট সংঘর্ষ হয়। An old transport plane crashed in the Andes Mountains. 45 persons were aboard, given up for dead. Their desperation for survival turned them into cannibals. প্লেনের প্রায় সব কিছুই ধ্বংস হয়ে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে প্লেনের 33 প্যাসেঞ্জার এখনও বেঁচে ছিল, কিন্তু তারা সবাই আহত ছিল। একদিকে আর্তনাদ, চিৎকার এবং অন্যদিকে -0°C তাপমাত্রা। প্লেনে কেনেসা এবং জারবিন নামে দুজন মেডিকেল স্টুডেন্ট ছিল যারা যতটুকু সম্ভব আহতদের চিকিৎসা করার চেষ্টা করে। 3:34 প্লেন ক্র্যাশ করেছিল এবং প্রায় 30 মিনিট পরে অন্ধকার নেমে আসে। রাতে সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় এবং ঠান্ডার পরিমাণ আরও বেশি বাড়তে থাকে। প্লেনের যে সাইডটা খোলা ছিল তারা সিট দিয়ে সেই সাইডটা ব্লক করার চেষ্টা করে এবং
প্লেনের ভিতরে একটি ছোট্ট জায়গায় তারা ৩৩ জন অবস্থান করে এবং তারা সেখানে বসে বসে চিন্তা করে যে প্লেন ক্র্যাশ করেছে, এই খবরটা আশেপাশে ছড়িয়ে গেছে। আজকে রাতেরই ব্যাপার, কারণ কালকে সকালে রেস্কিউ টিম এসে আমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। আর এই চিন্তা করাটা তাদের একটি বড় ভুল ছিল, কারণ তারা এইসব চিন্তা করে নিজে থেকে কোনো স্টেপ গ্রহণ করছিল না। এবং তাদের কাছে যে ওয়াইন ছিল, তারা সেখান থেকে 5টি ওয়াইনের বোতল এক রাতে শেষ করে ফেলে। পরের দিন অর্থাৎ 14 অক্টোবর যখন সকালে সূর্য ওঠে, তখন ঠান্ডার পরিমাণ একটু কমে আসে এবং তারা সবাই বেরিয়ে আসে। কিন্তু রাতে আহতদের মধ্যে আরও 5 জনের মৃত্যু হয়ে যায় এবং তারা সারাদিন অপেক্ষা করে যে কোনো রেস্কিউ টিম আসবে এবং তাদের সেখান থেকে উদ্ধার করবে, কিন্তু আনফর্চুনেটলি কোনো রেস্কিউ টিম আসে না। এরপর তারা ডিসাইড করে যে আমাদের যতদিন এখানে থাকতে হয় আমাদের নিয়ম মাফিক চলতে হবে এবং তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের যতটুকু খাবার আছে কেউ নিজে থেকে খাবে না এবং সব খাবার তারা একত্রে জমা করে। লিকুইড হিসেবে তাদের কাছে 3টা ওয়াইনের বোতল ছিল এবং কিছু পানির বোতল। সলিড ফুড হিসেবে তাদের কাছে 4টি চকলেট ছিল, কিছু খেজুর এবং অন্যান্য কিছু ফ্রুটস। স্নো থেকে তো পানি পাওয়া যাচ্ছিল, কিন্তু তাদের স্নো কালেক্ট করতেই অনেক দূরে যেতে হতো, কারণ যেখানে প্লেন ক্র্যাশ করেছিল সেখানে আশেপাশে প্লেনের বিভিন্ন যন্ত্রপাতি পড়েছিল এবং যে মানুষগুলো আহত বা নিহত হয়েছিল তাদের রক্তও আশেপাশে ছিটিয়েছিল এবং তারা হাঁটাচলা করার কারণে আশেপাশের অনেক স্নো নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে সামান্য স্নো কালেক্ট করার জন্য তাদেরকে অনেক দূর পর্যন্ত যেতে হতো। এক তো রেস্কিউ টিম কখন আসবে সেটা কেউই জানে না এবং যে খাবার খাবে সেই খাবারও তাদের কাছে পর্যাপ্ত ছিল না এবং আশেপাশে কোনো গাছপালা বা কোনো প্রাণীও ছিল না যেখান থেকে তারা খাবার জোগাড় করতে পারবে। অন্যদিকে চিলি, আর্জেন্টিনা এবং উরুগুয়েতে খবর পৌঁছে যায় যে অ্যান্ডিস মাউন্টেনে একটি প্লেন হারানো গিয়েছে এবং তারা প্লেনের লাস্ট লোকেশনে সার্চ অপারেশন শুরু করে। সার্চ অপারেশন চলাকালীন পরপর 2টা প্লেন তাদের উপর দিয়ে চলে গেলেও সেই প্লেনে থাকা পাইলটরা তাদেরকে দেখতে পারে না, কারণ আশেপাশে যে মাউন্টেনগুলো ছিল সেগুলোও ছিল হোয়াইট এবং হোয়াইট স্নোর মাঝে সেই হোয়াইট কালারের প্লেনটি দেখা অনেক মুশকিল ছিল এবং এই জিনিসটা সেখানে থাকা মানুষরা বুঝতে পারে এবং তারা যে মেয়েদের লিপস্টিক ছিল সেগুলো দিয়ে SOS লেখার চেষ্টা করে, কিন্তু তারা অর্ধেক এসি সম্পূর্ণ করতে পারে। অন্যদিকে সেই দেশগুলো সার্চ অপারেশন তো চালাচ্ছিল, কিন্তু তারা তেমন জোর দিচ্ছিল না, কারণ প্লেন ক্র্যাশ করেছে অনেক দিন আগে, তো এত ঠান্ডার ভিতরে কারোর বেঁচে থাকার কথাও না। দেখতেই দেখতে ডেট আসে 21 অক্টোবর। খাবার শেষ, কারো চলার মতো শক্তি নেই এবং এই সময় পর্যন্ত তারা সাহায্যের জন্য অপেক্ষা করছিল। এবং এই সময়ে মার্সেলো নামের একজন ছেলে বলে ওঠে যে আমরা সবাই বাঁচতে পারবো যদি প্লেনে থাকা রেডিওটা খুঁজে পাওয়া যায়। কিছু সময় ধরে খোঁজাখুঁজির পর তারা ফাইনালি সেই রেডিওটা পেয়ে যায়, কিন্তু আনফর্চুনেটলি সেটা ভাঙা ছিল। অনেক কষ্টে মার্সেলো এই রেডিওটা ঠিক করে এবং প্রবলেম ছিল যে সেই রেডিও দিয়ে বার্তা পাঠানো যেত না, কিন্তু অন্য পাশে কী খবর হচ্ছে সেটা শোনা যেত। তো মার্সেলো এটা শুনতে পারে যে সার্চ অপারেশনটা চলছিল সেটি অফ করে দেওয়া হয়েছে এবং এই খবর শোনার পর সে সবাইকে একত্রে ডাকে এবং বলে যে একটি গুড নিউজ আছে। এবং গুড নিউজটা এটাই যে এখন আমাদের এখানে রেস্কিউ করার জন্য কোনো রেস্কিউ টিম আসবে না। তো এই কথাটা শোনার পর অন্যান্য যে ব্যক্তিরা ছিল তারা অনেক রেগে যায় যে এটা গুড নিউজ কী করে হয়। তো এর জবাবে মার্সেলো বলে যে এখন এটা নিশ্চিত যে যদি আমাদের এখান থেকে বের হতে হয় তবে আমাদেরই কিছু করতে হবে, কারণ কোনো রেস্কিউ টিম আর আমাদের রেস্কিউ করার জন্য এখানে আসবে না। কিন্তু মেইন প্রবলেমটা ছিল খাবার সংকট, কারণ খাবার শেষ হয়ে গেলে আশেপাশে পোকামাকড়ও নেই যে তারা সেগুলো খেয়ে বেঁচে থাকবে। তো এরপর যে মেডিকেল স্টুডেন্ট ছিল সে উঠে দাঁড়ায় এবং বলে যে এভাবে চলতে থাকলে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না এবং আমাদের যদি এখানে বেঁচে থাকতে হয় তবে আমাদের অন্য পথ অবলম্বন করতে হবে। এবং এরপর সে যে লাইনটা বলে সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। সে বলে যে যদি আমাদের এখানে বেঁচে থাকতে হয় তবে বাইরে যে ডেড বডিগুলো পড়ে আছে সেগুলো খাওয়া ছাড়া আমাদের সেকেন্ড কোনো অপশন নেই। তো এই কথা শোনার পর সেখানে অন্যান্য যে ব্যক্তিরা ছিল তারা বলে ওঠে যে এটা কিভাবে সম্ভব, কারণ বাইরে যে ডেড বডিসগুলো পড়ে আছে সেগুলো আমাদের ফ্রেন্ড, আমাদের ফ্যামিলি মেম্বার্স, তাদের আমরা কি করে খেতে পারি। এবং এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে অনেক ডিসকাশন হয় এবং দেখতে দেখতে ডেট চলে আসে 29 অক্টোবর।
এবং এই 29 অক্টোবরের রাতটা তাদের জন্য একটি ভয়াবহ রাত ছিল। কারণ সেই রাতেই পাহাড়ে একটি ভয়াবহ ঝড় হয় এবং যার কারণে পাহাড়ের বরফ ধসে তাদের প্লেনের উপরে পড়ে এবং এর কারণে অনেকে সেখানে মারা যায় এবং তাদের কাছে যে লাস্ট খাবারটুকু অবশিষ্ট ছিল সেই খাবারটুকু নষ্ট হয়ে যায়। এবং এই অ্যাক্সিডেন্টের পর শুধু ১৯ জন মানুষই বেঁচে ছিল এবং তাদের হাঁটাচলা করাও কষ্ট হয়ে যাচ্ছিল। এবং এরপর একজন ব্যক্তি সেখান থেকে উঠে এবং প্লেনের একটি ভাঙা কাঁচ নিয়ে ডেড বডিসের কাছে যায় এবং সেখান থেকে একটি ডেড বডিকে ছোট ছোট পিস করে কেটে প্লেনের ছাদে শুকাতে দেয়। কিছু সময় পর সেখানে গিয়ে সেখান থেকে একটি পিস উঠিয়ে খেয়ে ফেলে এবং এই জিনিসটা দেখার পর সেখান থেকে আরও ২ জন উঠে যায় এবং তারাও সেখান থেকে ২ পিস উঠিয়ে খেয়ে ফেলে। এভাবেই আরও কয়েকদিন কেটে যায় এবং আরও ৩ জনের মৃত্যু হয়ে যায় এবং লাস্ট তারা ১৬ জন বেঁচে ছিল। এবং এই সময়ে তারা বুঝতে পারে যে যদি আমরা নিজে থেকে কোনো স্টেপ গ্রহণ না করি তবে আমরা সবাই এখানেই মারা যাব। এবং এরপর যারা ডেড বডি খাওয়ার জন্য অস্বীকার করছিল তারাও এই ডেড বডিজ খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং খাওয়া শুরু করে। এবং তারা ডিসাইড করে যে এখানে বসে থেকে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, কারণ বাইরে থেকে কেউই আমাদের এখানে হেল্প করার জন্য আসবে না। যদি আমাদের কিছু করতে হয় তবে আমাদের নিজেদেরকেই কিছু করতে হবে। এবং তারা খেয়াল করে দেখলো যে ৩ সাইডেই অনেক দূর দূরান্ত পর্যন্ত শুধু বরফই দেখা যাচ্ছে এবং এক সাইডে একটি বড় মাউন্টেন আছে। যদি কোনোভাবে এই মাউন্টেনটি পার করা যায় তবে কিছু হলেও হতে পারে। এবং তাদের মধ্যে থেকে ৩ জনকে সিলেক্ট করা হয় পাহাড়ে ওঠার জন্য এবং তাদেরকে পর্যাপ্ত খাবার এবং মোটা কাপড় দিয়ে দেওয়া হয় এবং তারা যাত্রা শুরু করে। তারা টানা ৩ দিন যাত্রা করার পর এইটা রিয়ালাইজ করে যে তারা যে খাবার সঙ্গে করে নিয়ে এসেছে সেইগুলো ৩ জনের জন্য যথেষ্ট নয়, যার কারণে তারা একজনকে রিটার্ন পাঠিয়ে দেয় এবং সে একদিনের মধ্যেই সেখানে রিটার্ন পৌঁছে যায় এবং অন্যদিকে তারা পাহাড় ওঠা কন্টিনিউ করতে থাকে। এরপর টানা ৮ দিন প্রায় ৬০ কিলোমিটার পথ অতিক্রম করার পর তারা পাহাড়ের চূড়ার কাছাকাছি এসে পড়ে। কিন্তু তারা খুব নার্ভাস ছিল, কারণ তারা যদি পাহাড়ের চূড়ায় উঠে সেই আবার হোয়াইট পাহাড়ই দেখতে পারে তবে তাদের এত পরিশ্রম বৃথা যাবে এবং তারা সবাই এখানেই মারা যাবে। ফাইনালি তারা টপে উঠে যায় এবং লাকিলি তারা এমন একটি পাহাড় দেখতে পায় যেখানে কোনো বরফ ছিল না এবং সাথে তারা একটি নদীও দেখতে পায়। এইসব দেখে তারা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা প্রায় ৭০ দিন ধরে এই বরফের ভিতরে আটকে রয়েছে। এবং তারা যখন নদীর কাছে যায় তখন সেখানে গিয়ে তারা মানুষের ব্যবহার করা কিছু জিনিসপত্র দেখতে পায় এবং দূরে একজন মানুষ দেখতে পায় যে একটি ঘোড়া করে আসছে এবং তাকে দেখে তারা ইশারা করতে থাকে। তারা চাইলেও সেই নদীটি পার করতে পারতো না, কারণ সেই নদীটি অনেক চওড়া ছিল প্লাস সেখানে স্রোত ছিল অনেক বেশি। নদীর পানির অনেক বেশি শব্দ থাকার কারণে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে না এবং সেই ঘোড়ায় থাকা ব্যক্তির একটা কথা তারা দুজন শুনতে পারে যে নেক্সট ডে, এবং তারা সেখানেই সেই রাত কাটায় যে হয়তো পরের দিন কিছু হলেও হতে পারে। পরের দিন সেই ঘোড়ায় থাকা ব্যক্তি আবার আসে এবং সাথে করে একটি পেন এবং একটি পেজ নিয়ে আসে এবং সেখানে কিছু লিখে একটি পাথরে সেটি মরিয়ে তাদের দিকে থ্রো করে এবং সেখানে লেখা ছিল যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এবং এর জবাবে এরা লেখে আই কাম ফ্রম এ প্লেন দ্যাট ফল ইন এ মাউন্টেন অ্যান্ড আই অ্যাম উরুগিয়ান। এবং এই বার্তাটা লিখে তার দিকে আবার থ্রো করে এবং সে যখন এই লেখাটা পড়ে সে সব কিছুই বুঝতে পারে এবং সে তার কাছের থানায় গিয়ে পুলিশকে এই সব বিষয় খুলে বলে এবং তাদের দুজনকে সেখান থেকে রেস্কিউ করে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং তারা সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে এবং তারা এটাও জানায় যে তাদের ১৪ জন ফ্রেন্ড এখনও সেই বরফের মাঝেই আটকে আছে। অন্যদিকে সেই ১৪ জন টানা ৯ দিন রেডিওর সামনে বসেছিল এবং অবশেষে ২২ ডিসেম্বর রেডিওতে নিউজ আসে যে এনডিসে যে প্লেনটি ক্র্যাশ করেছিল তাদের মধ্য থেকে ২ জন সার্ভাইভারকে পাওয়া গেছে এবং ১৪ জন এখনও সেখানে আটকে আছে। এবং এই খবর শোনার পর তাদের মধ্যে অনেকে খুশিতে কেঁদে ফেলে। এরপর ২টি হেলিকপ্টার রেডি করা হয় এবং তাদের কাছে জিজ্ঞাসা করা হয় লোকেশন সম্পর্কে, কিন্তু তারা দুজন জানায় যে আমরা সঙ্গে যাব। তারা সেখানে যায় এবং সেই ১৪ জনকে রেস্কিউ করা হয়। মোট ৭২ দিন পর্যন্ত এত ঠান্ডা একটি স্থানে
আবার খাবার ছাড়া টিকে থাকার এই কাহিনীটি আমাদের এটাই শিক্ষা দেয় যে যে কোনো পরিস্থিতিতে মনোবল না হারিয়ে ধৈর্যের সাথে কাজ করলে সাকসেস পাওয়াটা অসম্ভব কিছু না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যদি আপনারা কোনো টপিক সম্পর্কে জানতে চান তবে অবশ্যই আমাকে কমেন্টে সেটি বলতে পারেন। আর এই সময় পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।